আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সাথে এখন রয়েছি আমি মীরা। চোখ রাখছি আজকের বিশেষ খবরের দিকে। আগামী 28 এবং 29 মার্চ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘট, মুখ্যমন্ত্রীর করা রামপুরহাট কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের কটাক্ষ, প্রধানমন্ত্রীর ভাষণ ইত্যাদি বিভিন্ন বিষয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। কলকাতা থেকে সঞ্জয় সাহার রিপোর্ট, বাংলা এমজি নিউজ। মানে যেমন প্রত্যেকবারই বলে যে চাকরি জীবন থেকে একদিন চলে যাবে, যেমন অর্ডার বের হয় না, আসতেই হবে। এই সরকার তো সমস্ত কিছুই বন্ধ করে দিয়েছে। এই সরকারটা ছুটির সরকার, খেলার সরকার, উৎসবের সরকার। এই সরকার মানুষের জনজীবনে তাদের গণতান্ত্রিক অধিকার এই বন্ধ করে দিয়েছে। এখানে ওরা বামপন্থীদের বিরোধিতা করবেন আর দিল্লিতে গিয়ে চুরির মন চুরি করবেন, এটাই চলছে। করানো হয়েছে তারা তৃণমূল, কিন্তু বিরোধীরা যেভাবে একজোট হয়ে সমস্তটা করছে তাতে বোঝা যাচ্ছে এটা একটা বড় সড়ো কনস্পিরেসি। কি বলবেন? তৃণমূলের মানুষকেও তৃণমূলীরা খুন করতে পারে, এই অধিকার কেউ কাউকে দেয়নি। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী যে দল নিজে হাতে করে তৈরি করেছিলেন, সেই দলের মধ্যে একে অন্যকে আক্রমণ করছে, একে অন্যের মৃতদেহ গুনছে। এই অবস্থা কাম্য নয় তার কাছেও। তিনি প্রবল মানসিক অশান্তিতে আছেন। বিরক্তি, হতাশা এবং অশান্তি থেকে মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলছেন বিজেপির বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী বয়োজ্যেষ্ঠ, তার মতো রাজনৈতিক উচ্চতা আমার নেই। আমি মুখ্যমন্ত্রীকে কোনো উপদেশ দিতে পারি না, তবে এটুকুনি বলতে পারি যে জ্ঞানী ব্যক্তিরা বলেন এ ধরনের অবস্থায় মানুষ গীতা পাঠ করলে অনেক মানসিক শান্তি। একটা কথা বলছি, উনি বলেছেন যে দেউচা পাঁচামিতে রাজ্য সরকার শিল্প সম্ভাবনা তৈরি করেছে, সেটাকে বাধা দান করবার জন্যই রামপুরহাটের মতো ঘটনা ঘটানো হচ্ছে, বা একটা বৃহত্তর ষড়যন্ত্রের এই তত্ত্বটাকে তিনি এভাবে সাজিয়ে, মানে বৃহত্তর ষড়যন্ত্রের ঘটনা সেদিনই সামনে এসে গিয়েছিল যেদিন এখানকার মন্ত্রী ফিরাজ হাকিম গিয়ে ঘটনাস্থল পরিদর্শন না করে, কোনো হসপিটালে না গিয়ে ওখানকার নেতা যিনি সুচপুরের তত্ত্ব তুলে এনেছিলেন তার পাশে বসে ষড়যন্ত্রের তাকে মানুষের সামনে নিয়ে এসেছেন। তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তৃণমূল এখন পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি। মুখ্যমন্ত্রী আজকে পুলিশের সম্পর্কে বলেছেন যে দু একজন পুলিশ খারাপ হলে কি সমস্ত পুলিশের বিরুদ্ধাচরণ করতে হবে? আসলে পুরো বিষয়টার মধ্যে দুজন পুলিশকে বলি পাঠা করা হচ্ছে। বীরভূম জেলায় অনুব্রত মণ্ডলের অঙ্গুলি হেলন ছাড়া যেখানে গাছের পাতা পর্যন্ত কাঁপে না, একথা যিনি বলেন, যিনি 1 ঘন্টার মধ্যে ধরে না আনতে পারলে নিজে গিয়ে সমস্ত বাড়িতে আগুন দেবার কথা বলেন, পুলিশ যদি কথা না শুনে পুলিশকে বোম মারার কথা বলেন, যিনি মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে সুচপুরের কথা উচ্চারণ করেন এবং সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীও সেই কথা প্রতিধ্বনি করেন, তো সেখানে বিচ্ছিন্নভাবে পুলিশ কোনো ঘটনা ঘটায়নি। যে চক্রান্ত হয়েছে সেটা তৃণমূলের আভ্যন্তরীণ চক্রান্ত। যে চক্রান্ত হয়েছে সেই চক্রান্তে শুধুমাত্র ওই আনারুল নেই, সেই চক্রান্তে শুধুমাত্র আইসি কিংবা এসডিপিও নেই। সংঘবদ্ধভাবে এই হত্যালীলা, এই গণহত্যা সংগঠিত করা হয়েছে। অতীতের সমস্ত গণহত্যায় মুখ্যমন্ত্রী সিবিআই তদন্তের দাবি করেছেন। মুখ্যমন্ত্রীর থেকে বেশি কেউ সিবিআই তদন্তের দাবি অতীতে করেনি, প্রায় সেঞ্চুরি পার করে দিয়েছেন। আজকে তিনি বলছেন সিবিআই নোবেল প্রাইজ উদ্ধার করে আনতে পারেনি। নানুরের সাংসদ আপনাদের দলে, তাদের সঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্বের একটা দূরত্বের বাতাবরণ আমরা দেখেছি। এখনো সেটা দূরত্বটা নৈকট্যে আসেনি। এরই মধ্যে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে সামনে কয়েকদিন পরই প্রধানমন্ত্রী অনলাইনে সেই সভায় বক্তব্য রাখবেন, ভাষণ রাখবেন। তাহলে কোথাও কি শান্তনু ঠাকুরদের যে বিদ্রোহ বা আন্দোলন, সেটা মান্যতা পেল না? আসলে দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গের মানুষ গত 4 দশক ধরে যে সরকার দেখেছে, সেখানে সরকার এবং শাসক দলের মধ্যে কোনো পার্থক্য ছিল না। বাম জমানায় একটা সূক্ষ্ম বিভাজন রেখা ছিল দল এবং সরকারের মধ্যে, কিন্তু তৃণমূল কংগ্রেস সেটাকে মুছে দিয়েছে। আর স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম, পশ্চিমবঙ্গের যারা রাজনৈতিক পর্যবেক্ষক, তারা এটা দেখেই অভ্যস্ত হয়ে গেছে। সরকার আলাদা, দল আলাদা। সাংগঠনিক বিষয়ে কোনো জায়গায় মতপার্থক্য হতে পারে, এত বড় সংগঠন, সেটা স্বাভাবিক। কিন্তু যে কার্যক্রম নেওয়া হয়েছে সেটা ভারত সরকারের প্রোগ্রাম।
আর যে প্রোগ্রামটা হবে সেটা শুধুমাত্র বিজেপি প্রোগ্রাম নয়, সেটা মতুয়া সংঘের প্রোগ্রাম, মতুয়া সংঘের অনুষ্ঠান। তো প্রধানমন্ত্রী তো বহু এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী শান্তনু বাবুদের সঙ্গে আছে রাজ্য বিজেপি নেতৃত্বে এ ধরনের যে বিভাজন তৈরি করতে চাইছেন তারা খুব একটা পরবর্তীকালে সুখকর অবস্থায় থাকবেন না, কারণ এ ধরনের কোনো সংঘাত বিভাজন কোনো জায়গায় নেই। মতুয়া সম্প্রদায়কে যদি সম্পূর্ণ বিজেপি বলে দেওয়া হয় তাহলে হরিচাঁদ ঠাকুরকেই অপমান করা হয়। সংঘাধিপতিকেই যদি শুধুমাত্র একটি সমাজের বা বিজেপির প্রতিনিধি একমাত্র তার পরিচয় হয়ে যায়, তাহলে তাদের এই লক্ষ লক্ষ অনুগামী, দেশভাগের সময়কার তাদের যন্ত্রণার ইতিহাস, তাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া, প্রবল আক্রমণের কাছে মাথা নত না করেও, ধর্ম পরিবর্তন না করেও যারা যাদের নিজস্ব সংস্কৃতি জীবন পদ্ধতি নিয়ে টিকে আছেন তাদের অসম্মান করা হবে। সামগ্রিক মতুয়া সমাজের একটি প্রোগ্রাম, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবসে প্রধানমন্ত্রী সেই প্রোগ্রামে সামিল হচ্ছে, এর মধ্যে কোথাও কোনো রাজনীতি নেই। অধীর রঞ্জন চৌধুরী বলেছে যে রামপুর কাণ্ডে যেখানে সিবিআই রয়েছে সেখানে কিন্তু টিএমসি এমপিরা যাচ্ছে মোদির কাছে, বিজেপি কেন্দ্র সরকার 355 দিতে পারে, সবাই ধরে ফেলেছে টিএমসি বিজেপির সমঝোতা। আমি জানি না কেন উনি এ ধরনের কথাবার্তা বলছেন। অধীর রঞ্জন চৌধুরীর সময় এখনো আছে, তিনি যদি প্রকৃত তৃণমূল সরকারকে পশ্চিমবঙ্গ থেকে সরাতে চান, তৃণমূলের এই অত্যাচারের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, নীতিহীনতার বিরুদ্ধে, পুলিশকে নিয়ে সংঘবদ্ধভাবে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার বিরুদ্ধে আন্দোলন করতে চান, তাহলে এই ধরনের বিবৃতি সেটার পথ নয়। অধীর রঞ্জন চৌধুরীর প্রতি এখনো মুর্শিদাবাদের এক অংশের মানুষের বিশ্বাস আছে যে তিনি একজন আপোষহীন রাজনৈতিক যোদ্ধা। তো আমার মনে হয় এই ধরনের বিবৃতি দিয়ে তিনি তার ভাবমূর্তিকেই সঙ্গেই সুবিচার করছেন। আমার মনে হয় পশ্চিমবঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে যারা তৃণমূল বিরোধী শক্তি আছে তাদের সমস্ত তার ঊর্ধ্বে উঠে সংঘবদ্ধ মানুষকে নিয়ে এখানে একটা গণ আন্দোলন তৈরি হওয়া উচিত। আনারুল আজকে বলছেন টিভিতে মুখ দেখানো দলের কিছু নেতা এই ষড়যন্ত্রে যুক্ত, কি বলবেন? উনি এখন সবে ধরা পড়েছেন বা আত্মসমর্পণ করেছেন, তো ওনার মুখনিসৃত বাণী কতটা ওই অঞ্চলের মানুষ গ্রহণ করে সেটা অনেক বিষয়, এটা এখনই বিচারাধীন বিষয়। এবং তার সঙ্গে সিবিআই মৃতদের পরিবার যারা আজকে ভয়ার্ত হয়ে আছে, যাদের মুখ বন্ধ করে কভার আপ করবার জন্য আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই দূরে গ্রামে গিয়ে ত্রাণ বন্টন পর্যন্ত করা হচ্ছে, আজকে তাদের কাছে এই প্রশ্নটা বলা উচিত, তাদের উপদেশ দেওয়া উচিত। যিনি পুরুলিয়ায় মারা গেছেন তার স্ত্রীকে এই উপদেশ দেওয়াটা উচিত। বলেছে যে সিবিআই যদি বিজেপির কথা মতো কাজ করতে বৃহত্তর আন্দোলনে নামবে। গণতান্ত্রিক পদ্ধতিতে যে কেউ আন্দোলন করতে পারেন, রাস্তায় আন্দোলন করতে পারেন, কিন্তু যদি সিবিআই এর বিরুদ্ধে সরাসরি আন্দোলনে নেমে যান তাহলে রাষ্ট্রকে অস্বীকার করবে। উনি বলেছেন যে সিবিআই এর আগেও বহু কেস নিয়েছিল কিন্তু সেগুলোর কোনো সমাধান হয়নি। যদি এক্ষেত্রে উনি আরেকটা কথা বলেছেন, সিবিআই কে আমরা সাহায্য করব যদি এক্ষেত্রে পুনরাবৃত্তি হয় ঘটনা, তাহলে আন্দোলনে নামবো। সাহায্য তো উনি কোনো অনুগ্রহ করবেন না। মহামান্য আদালত নির্দেশ দিয়েছে সিবিআই কে সাহায্য করতে, মহামান্য আদালত নির্দেশ দিয়েছে যে সিটের কাজ বন্ধ রেখে তার সমস্ত তথ্য প্রমাণ সিবিআই এর হাতে তুলে দিতে। পরিস্থিতির বাধ্যবাধকতা আছে সিবিআই এর কথা শোনা, আর সিবিআই এর বিরুদ্ধে তিনি যদি আন্দোলনে নামেন তিনি তো রাষ্ট্রকে অস্বীকার করবেন। কেন্দ্রের সরকারি দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন, সমালোচনা করতে পারেন, কিন্তু সরাসরি যদি রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস নেমে যায় তাহলে তৃণমূলই তো জোর করে এখানে 355 ইম্পোজ করবার দরজা করে দেবে। জায়গায় বলেছেন যে পুলিশের ভুল ছিল, প্রত্যাঘাত হবে এটা আগে থেকে প্ল্যান করে সেখানে পুলিশের কাজ করা উচিত ছিল, পুলিশের ভুল ছিল। পুলিশ মন্ত্রী আজকে এটা বলেছেন, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী তো গিয়ে তদন্তের রূপরেখা তৈরি করে দিয়ে এসেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন আনারুলের পুলিশকে ঘটনাস্থলে পাঠানো উচিত ছিল। মুখ্যমন্ত্রী এস্টাবলিশ করে দিয়েছেন পুলিশের তৃণমূলী পুলিশ। তো যেখানে ব্লকের সভাপতি পুলিশকে নিয়ন্ত্রণ করছেন সেখানে শুধুমাত্র পুলিশের উপরে দায় চাপিয়ে তো কেউ সরে আসতে পারবেন না। এটি সংঘবদ্ধভাবে পুলিশ এবং তৃণমূলের একটি সংগঠিত অপরাধ। পুলিশ তো কোনো অটোনোমাস বডি নয়, পুলিশকে পরিচালিত করছে রাজ্য সরকার। রাজ্য সরকার মানে তৃণমূল সরকার, এখানে তো সরকার বলে কিছু নেই, যেটা আছে তৃণমূলের সরকার। মুখ্যমন্ত্রী আজকে সরকারি অনুষ্ঠানে যারা ভোটার নন সেই স্কুলের বালিকাদেরও সামনে আজকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, সিপিএম এর বিরুদ্ধে তিনি বিষোদ্গার করলেন।
তিনি যে বিধবা ভাতার কথা বলছেন 40 বছর চালু আছে কেন্দ্র সরকারের প্রকল্প। কেন্দ্র সরকার তো বিজেপির সময় থেকে নয়, অটল বিহারীর সময় থেকে নয়, তার আগে থেকে বিধবা ভাতা দিচ্ছে। তো অধিকাংশ ভাতা যা পাচ্ছেন, যেগুলো মানুষকে বন্টন করা হচ্ছে, ডোল ডিস্ট্রিবিউশন, এগুলো কেন্দ্রীয় অনুদান। সুবিধা একটা প্রশ্ন করি, শান্তনু ঠাকুর মতুয়া সংঘাধিপতি সাংসদ আপনাদের দলে, তাদের সঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্বের একটা দূরত্বের বাতাবরণ আমরা দেখেছি, এখনো সেটা দূরত্বটা নৈকট্যে আসেনি। এরই মধ্যে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে সামনে কয়েকদিন পরই প্রধানমন্ত্রী অনলাইনে সেই সভায় বক্তব্য রাখবেন, ভাষণ রাখবেন। তাহলে কোথাও কি শান্তনু ঠাকুরদের যে বিদ্রোহ বা আন্দোলন সেটা মান্যতা পেল না? আসলে দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গের মানুষ গত 4 দশক ধরে যে সরকার দেখেছে, সেখানে সরকার এবং শাসক দলের মধ্যে কোনো পার্থক্য ছিল না। বাম জমানায় একটা সূক্ষ্ম বিভাজন রেখা ছিল দল এবং সরকারের মধ্যে, কিন্তু তৃণমূল কংগ্রেস সেটাকে মুছে দিয়েছে, আত্মসমর্পণ করেছেন। তো ওনার মুখনিসৃত বাণী কতটা ওই অঞ্চলের মানুষ গ্রহণ করে সেটা অনেক বিষয়, এটা এখনই বিচারাধীন বিষয়, এবং তার সঙ্গে সিবিআই তদন্ত করছে। আমার মনে হয় না এখান থেকে এসে তার মন্তব্যে কোনো প্রতিক্রিয়া দেওয়া কোনো রাজনৈতিক। দিদিকে বড় ধাঁচে নতুন কর্মসূচি তৃণমূলের, দিদিকে বড় ধাঁচে নতুন কর্মসূচি তৃণমূলের। মানুষ তো অনেক বলেছেন, বলে বলে মানুষ ক্লান্ত। এখন রামপুরহাটের মানুষ বলছেন, বীরভূমের মানুষ বলছেন, উত্তর 24 পরগনার মানুষ বলছেন, পাহাড়ের মানুষ বলছেন আমরা শান্তি চাই, আমরা কিছুক্ষণের জন্য মুখ বন্ধ রাখতে চাই। আচ্ছা, একটা কথা বলি, খুবই সমস্ত মানুষের জন্য খুব উদ্বেগজনক যে গুরুত্বপূর্ণ বেশ কিছু ওষুধের দাম বাড়ছে। আমরা রাজনীতি নিয়ে কথা বলছি, সবই ঠিক আছে, করোনা কাল গেল, তার মধ্যে ওষুধের দাম বৃদ্ধি, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা নিয়ে কোনো রাজনৈতিক বিবৃতি আমার মনে হয় দেওয়া ঠিক হবে না, কারণ আজকে যারা এগুলোর প্রতিবাদ করছেন, অতীতে তারা যে রাজনৈতিক দলে ছিলেন কংগ্রেস, তাদের একটা বক্তব্য ছিল 80 দশক থেকে, আমি যবে থেকে রাজনীতি শুরু করি, যে প্রাইস হাইক হোয়াটস রং, ইটস অ্যান ইন্টারন্যাশনাল ফেনোমেন। তো আমরা সে ধরনের বক্তব্য রাখছি না। নিঃসন্দেহে অস্বস্তিকর, মানুষের উপরে চাপ বাড়বে, এ তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু আজকে সারা পৃথিবীতে কোনো দেশ তো দরজা জানলা সম্পূর্ণ বন্ধ করে বেঁচে থাকতে চায়, পারে না। উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ। সারা পৃথিবীতে করোনার পরে, পৃথিবীতে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট এস্টাবলিশড হয়ে যাবার পরে, এবং কিছু কিছু বিদেশি বাণিজ্যিক সংস্থার সঙ্গে বাণিজ্যিক চুক্তির কম্পালশনের কারণে কিছু আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান ঠিক রাখার কারণে কিছু অপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়। পরিস্থিতির বাধ্যবাধকতায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। মনে রাখবেন, 15 মাস ধরে এই নরেন্দ্র মোদীর সরকার ভারতবর্ষের মধ্যে একটা বড় অর্থনীতিকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে কোনো সামাজিক প্রোগ্রাম, সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রামকে বন্ধ না করে মানুষকে ধারাবাহিকভাবে বিনা পয়সায় খাদ্য সামগ্রী দিয়ে, ভ্যাকসিন দিয়ে রেখেছে। তো কিছু জায়গায় সরকারেরও তো চালাতে হবে। স্বাভাবিকভাবেই কিছু মূল্যবৃদ্ধি অযাচিত হলেও অপ্রাসঙ্গিক নয়। তবে নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি, এবং দেশের মানুষও দেশের প্রধানমন্ত্রীকে বিশ্বাস করেন, যে অদূর ভবিষ্যতে সরকারি পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ নেই। একটা জিনিস কিন্তু দেখা গেছে সুমিতদা, যে আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম বেড়েছে, স্বাভাবিকভাবে তেলের দাম বাড়বে, এটার জন্য মানুষ প্রস্তুত থাকে। কিন্তু আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম নেমে যায় বা তেলের দাম যখন নতুন করে বাড়ে না, সেই সময়ও কিন্তু দাম বাড়ার একটা ঘটনা প্রবাহ থাকে। তো সুতরাং এই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিটাও আবার কিন্তু এটা শুধুমাত্র এই জমানায় হয়নি, আগের জমানাতেও হয়েছে। প্রথম কথা হলো পেট্রোলিয়াম পণ্য, পেট্রোলিয়াম পণ্যের বাণিজ্য, তার বাজার, তার মূল্য, এর সঙ্গে আরো একটি বিষয় আছে, সেটা হচ্ছে অদূর ভবিষ্যৎ। ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্ক কোন পরিস্থিতিতে পৌঁছয়, বিভিন্ন দেশ কিভাবে রিয়্যাক্ট করে, তার উপরে অনেক কিছু জিনিস নির্ভর করে। তো স্বাভাবিকভাবেই পেট্রোপণ্যের মূল্য সবসময় কেন্দ্র সরকার নিয়ন্ত্রণ করে না। যারা এই নিয়ে এই দেশের দুঃসময় আজকে আন্দোলন করছেন বা বক্তব্য রাখছেন, আমার মনে হয় এটা উচিত হবে। আরো একটি বিষয় আছে, সেটা হচ্ছে অদূর ভবিষ্যৎ। ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্ক কোন পরিস্থিতিতে পৌঁছয়, বিভিন্ন দেশ কিভাবে রিয়্যাক্ট করে, তার উপরে অনেক কিছু জিনিস নির্ভর করে। তো স্বাভাবিকভাবেই পেট্রোপণ্যের মূল্য সবসময় কেন্দ্র সরকার নিয়ন্ত্রণ করে না। যারা এই নিয়ে এই দেশের দুঃসময়
আজকে আন্দোলন করছেন বা বক্তব্য রাখছেন, আমার মনে হয় এটা উচিত হবে এই মুহূর্তে এই সংকটের জন্য কেন্দ্র ও রাজ্য ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়ান। মাত্র কয়েক মাস আগে কেন্দ্রীয় সরকার একবার পেট্রোল এবং ডিজেলের দাম কমিয়েছিলেন, রাজ্য সরকার সেখানে কোনো পদক্ষেপ তাদের পক্ষ থেকে নেওয়া হয়নি। অন্তত এবারে রাজ্য সেটা করে দেখান। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের আবেদন তার কাছে রাজ্যবাসী হিসেবে, কেন্দ্র সরকারের যখন বলছেন দাম বাড়িয়েছে, গতবার কেন্দ্রীয় সরকার কিছুটা কমিয়েছিল, সমস্যার সমাধান করতে পারেনি, সাময়িক স্বস্তি দিয়েছিল। এবারে এই সূচনাটা আপনি করুন, কারণ বাংলা তো পথ দেখায়, এগিয়ে বাংলা, এই ব্যাপারটাই অন্তত তার নেতৃত্বে বাংলা এগিয়ে থাকুক। বকজুইয়ের যারা সাইকের আশ্রয় নিয়েছে, হঠাৎ দেখা গেল আজকে তৃণমূলের পক্ষ থেকে তাদেরকে মাংস ভাত খাওয়ানো হচ্ছে, একটা অভিযোগ উঠে আসছে। তাহলে কি তদন্তকে ডাইভার্ট করতে, তদন্তকে প্রভাবিত করবার চেষ্টা প্রথম থেকে চলেছে। প্রথম দিনই রাজ্য পুলিশের ডিজির যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানেই পরিষ্কার হয়ে গেছে এই তদন্ত সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তদন্তের গতিপথ কোন দিকে যাবে সেটা আগে স্থির করে দেওয়া হয়েছে। সেজন্যই পুলিশের পক্ষ থেকে ত্রাণ বন্টন করা হয়েছে। ওখানে পুলিশকে সঙ্গে নিয়ে যে আমাদের জেলা দপ্তরের পক্ষ থেকে সেখানে ত্রাণ বন্টন করা হয়েছে। তো ত্রাণ বন্টন কিছুই নয়, তাদের পাশে দাঁড়ানো নয়, কভার আপ করবার চেষ্টা, তদন্তকে প্রভাবিত করবার চেষ্টা, মানুষের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দেবার চেষ্টা এবং সর্বোপরি মুখ বন্ধ রাখার জন্য একটা তাদের কাছে যাওয়া। জিতিয়ে ভোট মে জুন মাসে প্রধানমন্ত্রী উপস্থিত হচ্ছেন ভার্চুয়ালি, তখন দেখা যাচ্ছে হঠাৎ করে ছুটি দিচ্ছে রাজ্য। এই যে রাজ্যের ছুটি দেওয়া, আবার প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি আসা, ফের একবার কি বাংলার রাজনীতিতে মতুয়াদের নিয়ে টানাটানি? কেউ কাউকে নিয়ে টানাটানি করতে পারেন, আমরা শুধু এটাই জানি যে হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিতে তাদের যে উৎসব, সেই উৎসবে প্রধানমন্ত্রী থেকে তার আহ্বান জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী তাকে সাড়া দিয়েছেন, প্রধানমন্ত্রী সেখানে পার্টিসিপেট করেন। এর বাইরে আমাদের কিছু নেই, কারণ পুরো বৃহত্তর জনসমাজকে হরিজন গিরিজনের নামে, আদিবাসী বনবাসীর নামে, ব্রাহ্মণ মতুয়ার নামে ভেঙে টুকরো টুকরো করে ব্লক ভোট তৈরি করবার রাজনৈতিক উদ্দেশ্য আমাদের নেই। এতদিন পর্যন্ত দুধের গাই দের নিয়ে ব্লক ভোট করেছেন, এখন দেখা যাচ্ছে মারছে মুসলমান, মরছে মুসলমান। আজকে সংখ্যালঘু সম্প্রদায়কে একটা চরম দুর্ভাগ্যজনক ধ্বংসাত্মক অবস্থার দিকে বর্তমানে রাজ্য সরকার পৌঁছে দিয়েছে। এই যে সাম্প্রদায়িক রাজনৈতিক বিভাজন, এই যে তোষণের রাজনীতি, এটাই পশ্চিমবঙ্গের সর্বনাশ ডেকে আনবে এবং আগামী দিনে আরেকটা বিভাজন এ রাজ্যের মানুষকে ফেস করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, গ্রাম বাংলার ছেলে মেয়েদের বলছি নজর রাখুন, সতর্ক থাকুন, রেল লাইনের দিকে নজর রাখুন, ওরা বড় সড় ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আগাম তিনি সতর্ক করেছেন এবং কেউ যদি কোন রকম ষড়যন্ত্র করেন ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে, পুরস্কৃত করা হবে। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আহ্বান জানাতেই পারেন রাজ্যবাসীর কাছে, ছোট ছোট ছেলে মেয়েদের সচেতন হবার কথা বলতে পারেন, তবে যারা অতীতে বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট বন্ধ করে দিয়েছেন, ধরিয়ে দিয়েছেন, তারা তৃণমূল কখনো মৃতদেহ নিয়ে রাজনীতি করে না, জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বতন্ত্রভাবে তার রাজনৈতিক উত্থান হয়েছে, সেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদেহের নিয়ে রাজনীতি করেছেন। আমরা এর মধ্যে কিছু খারাপ দেখিনি, কারণ তিনি লড়াই করেছিলেন, সেদিন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। আর সাম্প্রতিককালে তাপসী মালিকের মৃতদেহের ঘটনা আমার মনে হয় কেউ ভুলে যায়, যারা শুধু এক তাপসী মালিককে নিয়ে সেখানেও সিবিআই তদন্তের দাবি করেছেন। আজকে এতগুলো তাপসী মালিককে একসঙ্গে জ্বালিয়ে দেওয়া হলো, মুখ্যমন্ত্রী তার মধ্যে ষড়যন্ত্রের কথা বলছেন। যারা মারা গেছেন তারা তৃণমূলী, যারা মেরেছে তারা তৃণমূলী, মাঝখানে পুলিশের ঘাড়ে দোষ চাপিয়ে আজকে দৃষ্টি দূরে ঘোরানোর চেষ্টা করছে। আমার মনে হয় বাংলার রাজনীতি সচেতন মানুষ সেটা বুঝতে পেরেছে।